নমস্কার, গল্পের কোলাহলের ৭৬ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে আমরা যে ঘটনাটি পাঠ করতে চলেছি সেটা পাঠিয়েছে একজন ডাক্তার। তার নামটি এবং এই ঘটনার সকল নাম আমরা প্রাইভেসি কনসার্নের জন্য চেঞ্জ করে অন্য নাম ব্যবহার করব। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের অলৌকিক ঘটনা বা গল্প আমাদের মেলে গল্পের কোলাহল @gmail.com-এ। নিচে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। আমরা ছদ্মনাম মৃণাল ব্যবহার করছি। উনি যেমনভাবে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই পড়ে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার, আমি মৃণাল। পেশায় আমি একজন ডাক্তার। কিসের ডাক্তার বা কোন হসপিটালের এসব কিছুই আমি গোপন রাখছি। আমি এই চ্যানেলের অনেকগুলো এপিসোড শুনেছি। আমার খুবই ভালো লাগে সব ঘটনাগুলো শুনতে। যখন যেরকম সুযোগ পাই আমি সেরকমই শুনি। তোমার চ্যানেলের যেদিন আমি প্রথম ঘটনা শুনেছিলাম সেদিন থেকেই আমার ইচ্ছা ছিল আমার জীবনের একটি ঘটনা তোমাকে পাঠাবো, তবে ঠিক সাহস পাইনি। তারপর ভাবলাম আমার সাথে যা হয়েছে তা পুরোটা তোমায় লিখে পাঠাই, তুমি না হয় তোমার মতো করেই গুছিয়ে বলবে। আমার সাথে যেটা ঘটেছিল মাঝে মাঝে ওটাকে দুঃস্বপ্ন হিসেবে ভাবার চেষ্টা করে থাকি আমি, তবে পারি না। ওটা যে দুঃস্বপ্ন ছিল না, ওটা বাস্তবেই আমার সাথে ঘটেছিল। তাই আজও আমি ঘুমের মধ্যে ওদের মুখগুলো দেখতে পাই, চমকে উঠি। কিছু দৃশ্য, কিছু অনুভূতি আমাকে ঘিরে ধরে এখনো রোজ রাতে। আজও আমায় তাড়া করে বেড়ায় সেগুলো। যেদিন থেকে সবটা শুরু হলো সেই কথা থেকেই আমি লিখছি, না হলে বুঝতে অসুবিধে হতে পারে। সালটা ছিল 2021 সাল, মাস তখন ফেব্রুয়ারি। সেদিন আমার ডিউটি ছিল না। সকালে উঠে চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম। টেবিলে থাকা ফোন হঠাৎ বেজে উঠল। ফোনে মেসেজ ঢুকলো। দেখলাম বিপিন মেসেজ করেছে। বিপিন হলো আমার কলেজ লাইফের বন্ধু। একসাথে মেডিকেল কলেজে পড়াশুনো করেছিলাম। দুজনই এখন ডাক্তার। কিন্তু ওর স্বপ্ন ছিল যে ও ডাক্তার হলে গ্রামে গিয়ে গরিব মানুষদের চিকিৎসা করবে। শহরে তো অনেক নামকরা ডাক্তাররা রয়েছে, কিন্তু গ্রামে তো অত ভালো ডাক্তার নেই। ও গেলে যদি মানুষের কিছুটা উপকার হয়, তাই ও নিজের পরিবারকে নিয়ে চলে গেছিল এক গ্রামে। সেই গ্রামের নামও আমি গোপন রাখছি। বিপিনের পরিবার বলতে শুধু তার ভাই। বাবা ছোটবেলাতেই মারা গেছে, আর মা 2017 সালে ক্যান্সার রোগে মারা গেছিল। তারপর থেকে ভাইয়ের সব দায়িত্ব বিপিনের মাথায় ছিল। 2019 সালে শেষের দিকে বিপিন চলে যায়। ওর ভাইও ওখানে গিয়ে কাজ পেয়ে যায়। ফোনে মেসেজটা দেখলাম বিপিন লিখেছে, খুব তাড়াতাড়ি যাতে আমি ওখানে যাই, খুব দরকার, প্রচুর লোক মারা যাচ্ছে, ওখানে ডাক্তার খুব কম। এই মেসেজটা দেখেই ওকে আমি ফোন করি, কিন্তু ফোন নট রিচেবল বলে। ইমার্জেন্সি সিচুয়েশন বুঝে আমি সেদিন বাড়িতে সব জানাই। সব জামাকাপড় গুছিয়ে রাখি। পরের দিন হসপিটালের কিছু কাজ ছিল, সেসব কাজ দুপুরের মধ্যে মিটিয়ে সন্ধ্যের ট্রেন ধরি। জায়গাটা কলকাতা শহর থেকে বেশ ভালোই দূর। ট্রেনে যেতে 6 ঘন্টা সময় লাগে। 6টার ট্রেন ধরি, পৌঁছতে 11টা-12টা বাজবে। তবে স্টেশন থেকে নেমে কিছু যানবাহন পাবো কিনা সেটাই চিন্তা হচ্ছিল। খুব তাড়াতাড়ি সন্ধ্যের পর ফাঁকা হয়ে যায় ওই গ্রামটা। ট্রেনে যেতে যেতে বাইরের ঠান্ডা হাওয়ায় চোখটা লেগে গেছিল।
কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। আচমকা একটা জোরে ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জারই নেমে গেছে। তখন ঘড়িতে 10:30 বাজে। গেটের একপাশের একটা কোণের সিটে আমি বসে আছি, আর গেটের ওপাশে 2-3 জন লোক উল্টো দিকে মুখ করে বসে রয়েছে। কি গো মৃণালদা, আমাদের গ্রামে যাচ্ছ নাকি? ঠিক আমার পেছন সিট থেকে হঠাৎ একটা চেনা গলা আমি শুনতে পেলাম। পেছনে ঘুরতে দেখি রবিন, বিপিনের সেই ভাই। যাক, ওকে দেখে মনে তখন একটু শান্তি পেলাম যে একজন সঙ্গী পেয়ে গেছি। ট্রেন থেকে নেমে ওর সাথেই ওদের বাড়ি চলে যেতে পারবো। ওকে বললাম আমার পাশে এসে বসতে। রবিন কোথায় গেছিল জানতে চাইলাম। বলল ও অনেকগুলো ওষুধ কিনতে কলকাতায় এসেছিল। গ্রামে যা চলছে ধারণারও বাইরে। একের পর এক সবাই অসুস্থ হয়ে পড়ছে, কত লোক মারা যাচ্ছে। কিন্তু আমি বললাম এখন তো এরম হওয়ার কথা না, এখন তো অনেক ওষুধ, ইঞ্জেকশন, ভ্যাকসিন, অনেক কিছু বেরিয়েছে। রবিন হালকা হেসে বলল, গ্রামে তো অত ওসবের চল নেই, তাই শহর থেকে যতটা নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে। কথা বলতে বলতে রবিন হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হলো, এখনো তো আসেনি? রবিনকে দেখলাম কিছুই যেন শুনতে পাচ্ছে না, ক্রমশ এগিয়ে যাচ্ছে গেটের দিকে। তারপর গেটের সামনে গিয়ে বলল, আমার তো নামার জায়গা এসে গেছে। এই বলে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল রবিন। আমি দৌড়ে চলন্ত ট্রেনের গেটের সামনে যাই। উল্টো দিকে বসে থাকা লোকগুলো তাড়াতাড়ি উঠে এসে আমায় ধরে, বলে কি করতে চাইছি আমি। আমি বলি, এই মাত্র রবিন ঝাঁপ দিল ট্রেন থেকে, আপনারা কেউ দেখতে পেলেন না? লোকগুলো বলল কেউ ঝাঁপ দেয়নি। ওনারা কিছুক্ষণ ধরে দেখছিল যে আমি একা বকবক করছি, আর তারপরেই গেটের কাছে ছুটে আসি। আমি তাহলে এটা কি দেখলাম, কেন দেখলাম? লোকগুলো আমায় সিটে বসিয়ে জল খাওয়ায়, বলে এবার ট্রেন স্টেশনে ঢুকছে। অবশেষে ট্রেন থেকে নামলাম, কিন্তু তখনও আমার ওই দৃশ্যটা সমানে মাথায় ঘুরছিল। চারপাশটা প্রচণ্ড অন্ধকার আর ফাঁকা। তখনও বেশ ভালোই ঠান্ডা ছিল ওইদিকে। ভাবলাম একবার বিপিনকে ফোন করি, কিন্তু ফোন করার পর দেখলাম আবার সেই নট রিচেবল বলছে। তখন ঘড়িতে 11:30। আশেপাশে সেরম কোনো লোকও দেখতে পাচ্ছিলাম না। ওই লোকগুলো ট্রেন থেকে নেমে উল্টো দিকের পথ ধরে চলে গেল। আমি সিঁড়ি দিয়ে নেমে রাস্তা ধরে হাঁটতে শুরু করি একা, যদি পথে কিছু পেয়ে যাই। কিছুটা রাস্তা যেতেই দূরে মনে হলো রাস্তার এক ধারে কেউ যেন দাঁড়িয়ে আছে। সামনে এগোতেই দেখলাম বিপিন এক গাল হেসে বলল, আরে আমি তো স্টেশনেই যাচ্ছিলাম তোকে আনবো বলে, তুই তো দেখছি আগেই নেমে গেছিস। কিন্তু ও জানলো কি করে যে আমি আজ সেই ট্রেনেই আসছি? ওকে এই প্রশ্নটা করার পরে ও বলল, আমি ওর দরকার শুনে আর বাড়িতে বসে থাকতে পারবো না, তাড়াতাড়ি যাব, তাই আন্দাজেই ও আনতে এসেছে আমাকে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা বিপিনের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। রাস্তাঘাট এত ফাঁকা কেন আমি বিপিনকে জিজ্ঞাসা করলাম। বিপিন বলল যে এই গ্রামে প্রচুর লোক মারা যাচ্ছে, প্রচুর মানুষ এখনো অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে। আমরা বিপিনের বাড়ির সামনে এলাম। বাড়ির পরিবেশটাও খুব নিঝুম মতো। আমি রবিনের কথাটা তখনও বিপিনকে কিছু বলিনি। ও হাসি মুখে বলল, চ চ ভেতরে চ,
ভেতরে ঢুকতেই বিপিন বলল ফ্রেশ হয়ে নিয়ে খাবারের জায়গায় আসতে, সবাই মিলে একসাথে খাবে। আমি ঘরে ঢুকলাম। পুরনো দিনকার বাড়ি, ঘরের দেওয়ালেও ফাটল ধরেছে, জানলায় মোটা হয়ে ঝুলের প্রলেপ পড়েছে, জানলার রডগুলোতে জং ধরে রয়েছে। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবার টেবিলের কাছে যেতেই দেখলাম বিপিন চেয়ারে বসে আছে, আর আমাদের সবার খাবার টেবিলে সাজিয়ে দিচ্ছে রবিন। আমি ওকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। রবিন বলল, তুমি আমায় এরম ভূত দেখার মতো দেখে চমকে উঠলে কেন মৃণালদা? এই কথাটা বলে রবিন হেসে উঠল। আমার মাথায় তখন ঘুরছিল, ও বেঁচে আছে, তাহলে ট্রেনে ওটা কে ছিল? বিপিনের ডাকে আমার ঘোরটা কাটল। আমি খেতে বসলাম ওদের সাথে। খেয়ে উঠে হাত মুখ ধুয়ে ঘরের দিকে যাচ্ছি। বিপিন বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, শুতে। ও বলল, তোকে শোয়ার জন্য তো ডাকিনি এখানে, এখন তোকে আমার সাথে হসপিটালে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। আমি ভাবলাম তাও ঠিক। ঘরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাত তখন 1টা। বাইরের কালো অন্ধকার যেন গিলে খেতে আসছে আমায়। কোনো রকমে অনেকটা পথ হেঁটে পৌঁছালাম হসপিটালে। গ্রামের হসপিটাল হলেও একটু যেন অদ্ভুত। ফাঁকা মাঠের মাঝখানে ভাঙাচোরা একটা 3তলা বিল্ডিং। এর আগেও আমি এই বিল্ডিংটা দেখেছি, তখনও এটার এত ভগ্নপ্রায় অবস্থা ছিল না। এরপর ভেতরে ঢুকে বিপিন সব রুমগুলো দেখালো, যে কোথায় কি পেশেন্ট আছে আর কার কি অবস্থা। আমিও সব দেখলাম, কিন্তু এদের আমি কি করে ট্রিটমেন্ট করব? বিপিনকে বলার আগেই ও একটা রুমে ঢুকে গেল। আমিও পেছন পেছন ঢুকলাম। বিপিন বলল যে সামনে থাকা রোগীগুলোর পালস চেক করতে। আমি এবার পালস চেক করার জন্য হাতটা ধরলাম। আমি অনুভব করলাম ওটা কোনো মানুষের হাত নয়। হাতটা তুলে দেখলাম চোখের সামনে একটা কঙ্কালের হাত। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি বিপিনকে বললাম, এরা কারা? এরা কেউ জীবিত নয়, এক্ষুনি চল এখান থেকে। বিপিন তখন বিকটভাবে হাসতে শুরু করলো। ওর হাসিতে যেন গোটা হাসপাতাল কেঁপে উঠল। বিপিনের ভয়ানক হাসির সাথে মিশে গেল ওই ঘরে থাকা বাকি মৃত রোগীদের হাসি। সবাই বসে আমার দিকে তাকিয়ে হাসছে, আর সবার কঙ্কাল সার চেহারা। আমি বুঝতে পারলাম কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে। আমি দৌড়ে ওই রুম থেকে বেরোলাম, কিন্তু সারা হাসপাতালের সব পেশেন্ট তখন আমার সামনে। সবাই এক একটা কঙ্কাল, আর তার মধ্যেই আমি দেখতে পেলাম রবিনকে। তার রক্তাক্ত দেহটা, হাতগুলো কাটা, সারা শরীর দিয়ে গল গল করে রক্ত ঝরে পড়ছে। গলাটাও যেন কোনো রকমে শরীরে আটকে আছে। মুখ থেঁতলে গেছে। ওটা যে রবিন সেটা যদি আমি আগে না চিনতাম তাহলে বুঝতে পারতাম না। পাগুলো হাঁটু অবধি, তারপর আর নেই, যেন হাওয়ায় ভাসছে। কি ভয়ানক সেই চেহারা! আমি মেন গেটের দিকে ঘুরতেই দেখলাম সেখানে দাঁড়িয়ে বিপিন। তার চেহারাও একটা কঙ্কাল। সারা শরীরের হাড়গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। মুখটা সাদা, চামড়াটা শুধু যেন আমাকে চেনানোর জন্য লাগানো আছে ওই মুখটায়। বিপিন আমার দিকে এগিয়ে আসতে আসতে বলছিল, সেদিন তুই এটা কেন করেছিলি? এতগুলো লোককে বিপদের মধ্যে রেখে চলে গেলি, এত মানুষের মৃত্যু ঘটলো, তারপর তুই ডাক্তার হয়ে এটা কি করে করলি?
আমি তোতলাতে তোতলাতে বললাম, আমি কি করেছি? আমি তো কিছু করিনি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলছিস মৃণাল, সেদিন তুই পালিয়ে না গেলে আজ এরম হতো না। বিপিন বলতে বলতে এগিয়ে আসছিল। মৃত্যুর যন্ত্রণা যে কি ভয়ানক সেটা আজ তোকে বোঝাবো। আজ তোর শেষ দিন। আমি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করি। কোনো দিকে না তাকিয়ে কুয়াশায় মোড়া অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে ছুটি। ছুটতে ছুটতে বড় রাস্তায় এসে পড়ি। আচমকা একটা গাড়ির সামনে এসে আমার আর কিছু মনে থাকে না। এরপর যখন চোখ খুলি দেখি আমি পুলিশ স্টেশনে। পুলিশ অফিসার বলে যে আমি ছুটতে ছুটতে ওনারই গাড়ির সামনে এসে পড়ি, আর একটু হলেই খুব বড় অ্যাক্সিডেন্ট হতো। ওনারা জানতে চান আমি কোথা থেকে ওইভাবে আসছিলাম। আমি আমার আসার ব্যাপার থেকে শুরু করে বিপিনের ঘটনা, হসপিটালের ঘটনা সব বলি। উনি সব শুনে বলেন, গত বছর মানে 2020 সালে করোনা মহামারীর আকার ধারণ করে ওই গ্রামে। প্রতিদিন অসংখ্য মানুষ মারা যেতে শুরু করলো সেই সময়। গ্রামে ওই একটাই হসপিটাল, আর ডাক্তার ছিল মাত্র 2 জন। তার মধ্যে ভালো ডাক্তার শুধু বিপিন। সে তার প্রাণ দিয়ে চেষ্টা করেছিল গ্রামের মানুষদের বাঁচাতে, কিন্তু সে একা পারেনি। ওনার ভাই একদিন শহরে গেছিল অনেক ওষুধ আর ভ্যাকসিন আনতে, কিন্তু রাতে ট্রেনে ফেরার সময় হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়। অনেকে বলে ফাঁকা ট্রেনে রবিন ফিরছিল, হয়তো সুইসাইড করেছে। আবার অনেকে ভাবে যে অন্য কিছু কারণ আছে। পুলিশও কোনো সঠিক তথ্য খুঁজে পায়নি। রবিনের ছিন্ন ভিন্ন দেহটা গ্রামে আনা হয়। বিপিন খুবই ভেঙে পড়ে। তারপর সব কাজ মিটিয়ে ও আবার চিকিৎসা শুরু করে। তারপর এই রোগ বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়িয়েছিল যে অন্য গ্রামের লোক ওই গ্রামে আর যেত না। সিল করে দেওয়া হয়েছিল এই গ্রামটি। বহু মানুষ অসুখে, বহু মানুষ না খেতে পেয়ে মারা যায়। আস্তে আস্তে গ্রামটা পুরো শেষ হয়ে গেল, আর একদিন বিপিনও নাকি মারা গেল। পুলিশের মুখে এটা শুনে আমার খুব কষ্ট হলো। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। একটা ভালো বন্ধুকে আমি হারিয়ে ফেললাম। ফেরার ট্রেনে উঠে বসলাম দুপুরে। একা বসে বসে শুধু ভাবছি যে কত বড় ভুল করেছিলাম সেদিন। বিপিন ঠিকই বলেছিল যে আমি ওদেরকে বিপদে রেখে পালিয়ে এসেছিলাম। 2020 সালে যখন করোনা নামক মহামারী হু হু করে ছড়াচ্ছে, লকডাউনের পর এরমই একদিন সকালে বিপিনের ফোন এসেছিল আমার কাছে। ওদের গ্রামের অবস্থা নিয়ে বিপিন সব বলেছিল। আমি প্রপারলি তৈরি না হয়ে গেছিলাম ওই গ্রামে। আমি এটাও জানতাম না যে রবিন ওষুধ নিতে কলকাতাতেই এসেছে। আমি যখন সেই গ্রামে পৌঁছই দেখি ওখানে খুব বাড়াবাড়ি অবস্থা। আমি নিজের সাথে পিপি কিটটাও নিয়ে যাইনি। হাসপাতালের সামনে গিয়ে দেখি প্রচুর মানুষ ভর্তি হতে এসেছে। সাংঘাতিক অবস্থা তখন ওখানে। আমি ভয় পেয়ে গেছিলাম, যদি আমার কিছু হয়ে যায়। ডাক্তার হয়ে এই কথাটা ভাবাই আমার যে কত বড় ভুল হয়েছিল তা আমি এখন বুঝতে পারি। সেদিন মানুষকে বাঁচানোর জায়গায় বন্ধু হয়ে বিপিনের পাশে না থেকে, ডাক্তার হয়ে নিজের কাজ না করে আমি নিজের জীবনের ভয় লুকিয়ে পালিয়ে আসি হাসপাতাল থেকে স্টেশনের দিকে। এসে লোক মুখে শুনি যে ট্রেন আসতে সকাল হয়ে যাবে, আর আগের স্টেশনে নাকি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা যে রবিনের সাথে হয়েছে তা আমি জানতাম না। আমি বাড়ি ফিরে আসি। তারপর আর বিপিনের সাথে কোনো যোগাযোগ হয় না আমার। আবার ওই 2021 সালে ওই মেসেজটা আসে আমার ফোনে
কিন্তু বিপিন যদি বেঁচে না থাকে তাহলে আমার ফোনে ওই মেসেজটা পাঠিয়েছিল কে, সেটার উত্তর আমি জানি না। তবে আমার এটাও মনে হয় হয়তো বিপিনের প্রেত আমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল আমার ভুলের। আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে কি বলবো। খুব ভালো লাগলো আপনার ঘটনাটি পাঠ করে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে এই ঘটনাটি পাঠিয়েছেন সাহস করে আমাদের চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, তোমরা জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি কমেন্ট করে, লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।